সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আমার আজকের অতিথি জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। গান, সুর ও কথার মেলবন্ধনে তিনি তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। কণ্ঠশিল্পী হিসেবে যেমন সবার ভালোবাসা কুড়িয়েছেন, তেমনি লেখক এবং উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আমাদের সকলের প্রিয় শিল্পী পুতুল। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই যে এতগুলো পরিচয় বললাম, এর মধ্যে নিজের সবচেয়ে প্রিয় কোনটা? সব কটাই মনে হয় গান আর লেখালেখি, এই দুটো সবচেয়ে বেশি। কারণ এ দুটোর সঙ্গে সম্পর্ক একদম ছোটবেলা থেকে। তো মানে আমার জন্মের 3 বছর বয়স বাদ দিলে আর বাকি জীবনটুকু পুরো সময় আমার এই দুটো নিয়ে কেটেছে। আর এর সঙ্গে একটা সময় যুক্ত হয়েছে উপস্থাপনা, সেটাও খুব পছন্দের কাজ। কিন্তু গান আর মানে সাহিত্য সঙ্গীত, এই দুটো মনে হয় আমার একদম সত্তার সঙ্গে মিশে আছে। আচ্ছা, একটু আগে বলছিলে যে নিজের লেখা একটা গান সম্প্রতি রিলিজ হয়েছে, তো সেই গানটাকে আমরা একটু শুনতে পারি কিনা? এই গানটা একদম নতুন একটা গান, গত সপ্তাহে প্রকাশিত হলো। গানটার নাম ভাঙা শহর। আমি আর রেজা তো একসঙ্গে অনেক কাজ করি, মানে যেহেতু দুজন একসঙ্গে সংসার করি, সেখানে গান হয় অনেক। মানে দেখা যায় যে যে কোনো একটা নতুন গান খুব সুন্দর বানালো রেজা, তখনই আমি সেটা কেড়ে নিয়ে নিই, আলাম এটা কিন্তু আমি গাইবো। তো সেরকম একটা গান এটা গাইছি। রাস্তায় ধুলো জমে আছে, তবু আমি হাঁটি ধীরে, তোর নামটা ঠোঁটে রেখে আবার আসি ফিরে। জানালায় বৃষ্টি পড়ে, মনে পড়ে তোর মুখ, ঝাপসা মেঘের ছায়ায় খুঁজে ফিরি সেই সুখ। এক পা দুই পা করে চলে যাই আর, তুই না ডাকলে থামবে সংসার। ভাঙা শহর, ভাঙা শহর, তুই ছাড়া কেউ নেই যে আর। ভাঙা শহর, ভাঙা শহর, সময় হলো চলে যাবার। বাহ, চমৎকার। কি নিয়ে ব্যস্ততা চলছে এই সময়টায়? প্রচণ্ডই ব্যস্ততা যাচ্ছে, কারণ গান আর উপস্থাপনার আরও একটা নতুন অনুষ্ঠান শুরু হবে সামনে, সঙ্গীত বিষয়ক। তো যেহেতু পুতুল ঘরে আত্মকথনটা অনেক দিন হয়েছে আমার উপস্থাপনায়, সেই অনুষ্ঠানটা চলছে, মাঝে মাঝে সেটা শুটিং থাকছে। নতুন যে অনুষ্ঠানটা শুরু হচ্ছে সেটা নিয়ে সময় দিতে হবে। আবার লেখালেখিটা তো সারা বছর জুড়েই চলে। আর এমনি আমি নিজস্ব কিছু ভ্লগ শুরু করেছি ইদানিং। আমাকে অনেক মানুষ বলতো যে আপু তোমার ভ্লগ শুরু করা দরকার, তুমি কথা বলো ভালো, তো তুমি যদি তোমার কাজের জায়গাগুলো আমাদের সঙ্গে একটু দেখাও, কিংবা কেমন চলছে সব কিছু। তাহলে ইউটিউব চ্যানেল তো ছিল? ইউটিউব চ্যানেল ছিল। আচ্ছা, তো ভ্লগিংটা আসলে কি নিয়ে? ভ্লগিংটা একদমই আমার প্রতিদিনের জীবন আচরণ নিয়ে। যেমন আমার কোনো একটা গান হয়তো তৈরি হচ্ছে, সেই গান তৈরির প্রক্রিয়াটা কেমন, কিংবা কোথাও একটু শুটিংয়ে গেলাম, সেই শুটিংয়ের পর্দার বাইরের ব্যাপারগুলো কেমন, এই জিনিসগুলো। আর বেশিরভাগ ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা, হয়তো কোনো একটা স্মৃতিচারণ কিংবা কোনো একটা উৎসব উপলক্ষে একদম নিজের ভাবনা বিনিময়, সেগুলো আর কি। আচ্ছা, তো গানে একটুখানি ফিরে আসি আবার। প্লেব্যাকে কবে আবার আমরা পাচ্ছি তোমাকে? খুব তাড়াতাড়ি। একটা অনেকদিন পরে একটা চলচ্চিত্রে গাওয়া হয়েছে। এই গানটা, এই পুরো চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতটা করেছে সাকি ব্যানার্জি এবং রেজা। তো দুজন মিলে করার কারণে আমাদের স্টুডিওতেই পুরো কাজটা হয়েছে। তো সেখানে একটা গান যখন আমাকে গাইতে বলা হলো, চমৎকার একটা গান, আমার খুব ভালো লাগলো, কারণ মনে হলো যে এটা একদম নিজের পরিবারেরই একটা কাজ বা প্রকল্প। এখানে দুই বাংলার খুব জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। সম্ভবত অক্টোবরে
ছবিটা মুক্তি পাবে। তো অনেকদিন পরে চলচ্চিত্রে একটা সুন্দর গান গাওয়া হলো, গানটা যখন আসবে তখন তো সেই নিশ্চয়ই সকলে চলচ্চিত্রটা শুনবে। নিয়ে আরেকটু কিছু বলা যাবে কি? এখানে অভিনয় করেছেন অনেকে, ওপার বাংলা থেকে করেছেন পাউলি দাম, এখান থেকে করেছেন আমাদের অনেক সিনিয়র যারা অভিনেতা অভিনেত্রী আছেন, শাওনাপা করেছেন, ইন্তেখাব দিনার ভাই, পার্থদা, এরকম অনেকের সমন্বয়ে খুব চমৎকার একটা গল্প, মানে একদম অন্যরকম একটা গল্প। আমার মনে হয় আমি নিজেই ভীষণ অপেক্ষায় আছি যেটা প্রেক্ষাগৃহে কবে দেখতে পাবো আর কি। আচ্ছা, তো এই যে সঙ্গীতে তো আসলে অনেকগুলো মাধ্যম রয়েছে, স্টেজ পারফরমেন্স, প্লেব্যাক বা নিজস্ব গান, এই সবগুলো মাধ্যমের মধ্যে তোমার কাছে কি মনে হয়, যে তোমার কাছে কি পার্থক্য মনে হয়? প্লেব্যাকটা যেমনি একদম অন্যরকম একটা অভিজ্ঞতা, মানে সাধারণত প্লেব্যাকের গান যখন রেকর্ড করা হয় তখন বলা হয় যে খুব খুলে গাইতে, কারণ একটা প্রেক্ষাগৃহে যখন অনেক দর্শকের সামনে গানটা বাজবে তখন যেন একটা জোরালো কণ্ঠ শোনা যায়, সেখানে খুব খুব নরম করে বা খুব খুব ধীর লয়ে গাইবার কোনো সুযোগ নেই। মানে গানটা যদি খুব নরম কম্পোজিশনও হয়ে থাকে, হয়তো খুব সফট মেলোডিক একটা গান, কিন্তু সেটাকে গাইতে হবে ওরকম একটা শক্তি দিয়ে। তো সেই একটা জিনিস খুব অন্যরকম একটা ব্যাপার, যেটা সাধারণত যখন অ্যালবামের জন্য গাইছি বা ইউটিউবের জন্য গাইছি বা নিজের চ্যানেলে আপলোড করার জন্য যখন গাইছি, তখন সেটা একদম মাথায় থাকে না, কারণ সেখানে আমি একদম আমার মতন করে আমার যেটা ভালো লাগছে সেটা গাইছি। আর চলচ্চিত্রের গানে পরিচালক যেটা চাইছেন সেটা তার ভালো লাগা অনুযায়ী গাইতে হবে, তো সেটা সবচেয়ে বড় পার্থক্যের জায়গা। আর স্টেজ পারফরমেন্সের জায়গায় যদি আসি, স্টেজে গাওয়াটা সবচেয়ে অন্যরকম এই জন্য যে সেখানে খুব কাছ থেকে সকলকে দেখছি, সেখানে সকলে আমার সঙ্গে গাইছেন, যেটা তো আমি স্টুডিওর ছোট্ট ঘরে যখন রেকর্ড করছি সেখানে তখন অন্য কেউ সামনে নেই। সুতরাং স্টেজের মানে মঞ্চের পরিবেশনার অভিজ্ঞতার জায়গাটা একদম আলাদা। এখানে সকলকে নিয়ে গাইতে হয়, সকলকে সম্পৃক্ত করতে হয়, সেখানে জোর করা মানে আমি যেমনি জোরাজুরি করি না কাউকে যে হাততালি দিন বা আমার সঙ্গে গান, না, তাদের যখন মনে হবে যে আমার সঙ্গে এবার যুক্ত হতে হবে, যুক্ত না হয়ে আর উপায় নেই, তাদের গাইতে ইচ্ছা করছে, তখন তারা কণ্ঠ মেলাবে, কিন্তু তাদেরকে জোর করার কিছু নেই যে হ্যাঁ এবার আপনারা এবার আমার সঙ্গে গাইতে হবে বা আপনারা কেন গাইছেন না আমার সঙ্গে। মানে এটা আমার কাছে খুব অশৈল্পিক লাগে আর কি, যার কারণে আমি সবসময় চাই যে ওরকম একটা মুহূর্ত তৈরি হোক যেখানে দর্শক নিজেই মানে গাওয়া শুরু করবে একজন শিল্পীর সঙ্গে। আচ্ছা, তো এই যে দর্শকদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করা যায় স্টেজের মাধ্যমে, তো সেখানে আসলে কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখো? সবার আগে মাথায় রাখতে হয় কোন বয়সী দর্শকের জন্য গাইছি, সামনে কারা আছেন, তাদের পেশা কি, তারা কোন স্তরের, সমাজের কোন জায়গা থেকে তারা আসছেন। যেমনি আমি যখন একদম ভীষণ একটা মানে পরিশীলিত অনুষ্ঠানে যখন গাইবো, একদম যখন একটা কর্পোরেট শোতে গাইছি যেখানে সবাই স্যুট পরে বসে আছেন, সেখানে নিশ্চয়ই আমি চাইলেই আমি আশাও করতে পারি না যে তারা উঠে নাচবেন, কারণ এটা তাদের ব্যক্তিত্ব বা পেশার সঙ্গে যায় না। সুতরাং আমাকে এমন সব গান নির্বাচন করতে হবে যেখানে তারা বসে খুব মানে উপভোগ করে গানটা শুনতে পারবেন এবং দেখতে পারবেন, তো সে একটা জিনিস মাথায় থাকে। আবার যখন হয়তো কোনো একটা স্কুলের অনুষ্ঠানে গেলাম, একদম ছোট ছোট বাচ্চা, তারা আবার সেই ভাবগাম্ভীর্য তাদের মধ্যে থাকবে না, তারা চঞ্চল হবে, তারা নাচতে চাইবে, তারা মঞ্চে উঠে যেতে চাইবে, তো সেই জিনিসটা মাথায় রাখতে হয়। তো গান নির্বাচনটা মূলত হয় আমার দর্শক শ্রোতা কোন বয়সের এবং কোন পেশার সেটার উপরে নির্ভর করে। আচ্ছা, তোমার কাছে সাধারণত কীরকম রিকোয়েস্ট আসে, কোন ধরনের গানের? আমি যখন টিভি লাইভে গাই, কোনো চ্যানেলের জন্য গাই, তখন আমার কাছে না সব এত সুন্দর গানের অনুরোধ আসে, সব হারানো দিনের গান অথবা কোনো একটা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, চলচ্চিত্রের আগের গানগুলো বা ওপার বাংলার খুব বিখ্যাত কোনো গান, সেই গানগুলোর অনুরোধ মূলত আসে। কারণ ধরে নেওয়া যায় যে টেলিভিশনের সামনে বসেছেন যারা, তারা হয়তো বা খুব কম বয়সী নয়, তারা হয়তো মধ্যবয়সী কিংবা তার চেয়ে একটু বেশি। তা না হলে ধীর স্থিরভাবে বসে এ যুগে কে টেলিভিশন দেখে? এই যুগে তো হচ্ছে অস্থিরতার যুগ, মোবাইল স্ক্রল করে চলে যাচ্ছি, রিল দেখছি আর চলে যাচ্ছি, তো সেরকম একটা ব্যাপার। তো যখন টিভি লাইভে গাইবার জন্য যখন প্রস্তুতি নিই, তখন মাথায় রাখতে হয় যে অনেক বড় পরিসরের একটা তালিকা তৈরি করতে হবে যেখান থেকে যে কোনো গান অনুরোধ এলেই যেন গাওয়া যায়। তো এই যে একটা লম্বা সময় পার করেছো, তো একদম শুরুর সময়টাতে যদি যাই, সে ক্লোজ আপ ওয়ানের সময়, তখনকার থেকে এখনকার মিউজিক ইন্ডাস্ট্রির পরিবর্তন কি কি ঘটেছে তোমার কাছে বলে মনে হয়? সেই প্রশ্নের উত্তর আমরা নেব, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক ফিরছে বিরতির পর। এত অল্প বয়সে প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয়, তারা কিছু বুঝে ওঠার আগেই তারকা খ্যাতিটা পায়। সেই খ্যাতি সামলে নেওয়ার জন্য যে
পরিপক্কতা দরকার, পরিণত একটা মানসিকতা দরকার, সেটাও অনেক সময় থাকে না। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল পুতুলের সাথে। যাওয়ার আগে বলেছিলাম যে লম্বা একটা সময় পার করেছো, তো মূল পরিবর্তন আসলে কি এসেছে? 2 দশকের বেশি তো আমার পেশাগত পথ চলাটা, মানে 2 বছরই অনেক বছর, যেখানে অনেক কিছু পরিবর্তন হতে পারে। সেখানে 2 দশক তো অনেক লম্বা একটা সময়। এবং আমরা যখন এসেছি তখন পর্যন্ত সিডির প্রচলন ছিল। খুব অল্প সময়ের জন্য সেটা পেয়েছি, 2-3 বছর বা 4 বছর। তারপর থেকে শুরু হয়ে গেল ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের গানগুলো প্রকাশ হওয়া। সেটা পুরো অন্যরকম অভিজ্ঞতা, কারণ একটা অ্যালবাম তৈরির প্রক্রিয়া পুরো আলাদা। সেখানে 10টা বা 12টা গানের সমন্বয় করা এবং একটা পুরো কম্পোজিশন তৈরি করা, সেইখান থেকে কিছু গান বাছাই করে মিউজিক ভিডিওর জন্য তৈরি হওয়া, সমস্ত কিছু মিলে ওইটা একদম আলাদা। এবং সবচেয়ে বড় যেটা পার্থক্য, যে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে গানটা প্রকাশের জন্য নিয়ে যাওয়া অ্যালবামটা, কারণ তখন তো আর নিজস্ব ব্যক্তিগত চ্যানেল ছিল না কারোর, সেইটা একরকম। আর এরপরে যেটা শুরু হয়েছে, যে শুধুমাত্র ইউটিউব তো নয়, ইউটিউবের সঙ্গে সঙ্গে এখন আরও এত বেশি অডিও প্ল্যাটফর্ম আছে, যেখানে মানে প্রতিনিয়ত মানুষ তার মনের মতন করে কাজ করছেন, নিজস্ব কপিরাইট বা সত্তা, মেধাসত্ত্বটা তার থাকছে। এটা অনেক বড় ইতিবাচক দিক। তবে সবচেয়ে নেতিবাচক বা অসুবিধার দিক হয়ে গেছে শিল্পীদের জন্য এটা, যে সমস্তটাই নিজস্ব অর্থায়নে করতে হয়। এখন আর কারোর পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না, কারণ একটা সময় যখন অডিও প্রতিষ্ঠান ছিল, প্রযোজনা প্রতিষ্ঠান, তারা তো শিল্পীর কাছে যখন প্রস্তাব নিয়ে যেতেন তখন একটা সম্মানের বিনিময়ে কিংবা শিল্পী একটা কাজ তৈরি করে হয়তো বা সেই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারতেন। এখন সে ব্যাপারগুলো নেই। তবে লাভ হলেও সেটা নিজেরই লাভ, লাভ না হলেও সেটা নিজেরই একদম। আচ্ছা, তো সেই জায়গা থেকে কি মনে হয় যে কখনো সেই গাইডেন্সটা আসলে এখন পাওয়া যাচ্ছে না? সেটা পাওয়া যায় না। মানে এই পথটা এমন, বিনোদন অঙ্গনের যে কোনো পথই, অথবা যে কোনো পথ বলছি না, আমি যেটার ব্যাপারে জানি না সেটা বলতে চাই না, সঙ্গীত অঙ্গনটা বিশেষ করে। এখানে আমরা যেমনি রিয়ালিটি শো থেকে এসেছিলাম, সেখানে একটা নির্দিষ্ট সময়ে অনেকের সান্নিধ্য পেয়েছি, অনেকের দিক নির্দেশনা পেয়েছি, কিন্তু প্রতিযোগিতা শেষ, তারপর কিন্তু একদম নিজস্ব পথ চলা। তখনকার সিদ্ধান্তগুলো একদমই নিজের, কি করব কি করব না, কার সঙ্গে কাজ করব, কেন করব, কোনো প্রস্তাব কেন নিচ্ছি না, সেগুলো সমস্তটাই আমার দায়। সুতরাং এরপরে কিন্তু আর দিক নির্দেশনা দেওয়ার কেউই থাকে না, নিজেকেই বুঝতে হয় যে কিভাবে পথটা চলা উচিত। তো সেই দূরদর্শিতার জায়গাটা সব ছেলেমেয়ের বা তরুণ কিশোরদের থাকে না অনেক সময়, কারণ এত অল্প বয়সে প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয়। তারা কিছু বুঝে ওঠার আগেই তারকা খ্যাতিটা পায়। সেই খ্যাতি সামলে নেওয়ার জন্য যে পরিপক্কতা দরকার, পরিণত একটা মানসিকতা দরকার, সেটাও অনেক সময় থাকে না। এবং ওই যে বলার কেউ থাকে না যে এটা করো না। কিন্তু প্রতিযোগিতা আসলে তোমাকে কতটুকু সাহায্য করেছে? ভীষণ সাহায্য করেছে, কারণ এত বড় একটা মঞ্চ, যেখান থেকে আমরা না চাইতেই, আমাদের অজান্তেই পরিচিতি তৈরি হয়েছে, ভালোবাসার জায়গাটাতে এসছে, সমর্থন, যেহেতু SMS এর মাধ্যমে এসেছি আমরা, সেখানে সমর্থন নিয়ে বা একেবারে ভোটে জিতে সামনে আসবার একটা ব্যাপার, সেটা হয়েছে। তা না হলে এত দ্রুত সময়ে, এত তরুণ বয়সে হয়তো বা আমাদের এই পরিচিতির জায়গাটা আসতো না। আরও অনেকখানি পথ চলবার পরে হয়তো বা অবস্থান তৈরি করতে পারতাম আর কি। প্রতিযোগিতা থেকে যখন আসলে শেষ হলো প্রতিযোগিতা, তারপরের জার্নিটা কীরকম ছিল? কঠিন ছিল নিঃসন্দেহে, কারণ প্রতিযোগিতা চলাকালীন একরকম কঠিন, সেটা যেহেতু আমি ঢাকার বাইরের প্রতিযোগী ছিলাম, সেখান থেকে এসে গান গাওয়া, প্রতিযোগিতায় মানে দাঁড়ানো, মঞ্চে দাঁড়ানো, সেটা একরকম। আবার যখন একটা অবস্থান তৈরি হবে, মানে একটা মানে 1 থেকে 6-এর ভিতরে একটা ক্রম আমি পেলাম, সেবার তখন আমাকে চিন্তা করতে হলো যে ঢাকায় তো এবার থিতু হতে হবে কাজ করতে হলে, কারণ আমাদের মূল কাজের জায়গাটাই ঢাকা কেন্দ্রিক কাজ হয় সমস্ত কিছুই, পুরো বিনোদন অঙ্গনটাই ঢাকা কেন্দ্রিক, যার কারণে ঢাকার বাইরে থাকবার আর কোনো সুযোগ নেই। তখন পরিবার নিয়ে চলে আসা, একবারে ঢাকাতে এসে মানে স্থায়ী হবার চেষ্টা করা এবং প্রতিষ্ঠিত হবার চেষ্টা করা অনেক কঠিন ছিল। মানে যদিও কঠিনের ভিতরেও আমি চেষ্টা করেছি সবসময় কাজ করে যেতে। 2006-এ আমি প্রতিযোগিতা শেষ করলাম, তারপরে 8-এ, 10-এ, 12 এরকম প্রতি জোড় বছরে আমার কিন্তু অ্যালবাম এসেছে। আমি চেষ্টা করেছি যে বিরতি যেন না পড়ে, যত কষ্টই হোক কিংবা যত কঠিন হোক কাজটা, নতুন কাজ চাই। নতুন কাজ না হলে এই জায়গাটা আমার জন্য থাকবে না বেশি দিন। তো নিজের কোন ধরনের গান পছন্দ?
এক এক সময় এক এক রকম হয়েছে। আমাদের শুরুটা অনেক মানে ছোট বয়সে, মানে একদম স্কুলের গণ্ডি পেরিয়েছে মাত্র সে সময় শুরু হয়েছে, তো অনেক পছন্দের অনেক পরিবর্তন এসেছে। এখন যেমনি আমি ভীষণ ধীর স্থির কম্পোজিশন পছন্দ করি, খুব বেশি চঞ্চল, খুব বেশি মানে উচ্চকিত লাউড কিছু, সেটা আর এখন ভালো লাগে না। কিন্তু আমি অনেক কিছুই করে এসেছি, মানে আমি যখন নিজের কম্পোজিশন করেছি তখন আমি হেভি মেটাল নিয়ে কাজ করেছি, আমি ফোক নিয়ে কাজ করেছি ভীষণভাবে, মানে একদম আমাদের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে, আমাদের বাদ্যযন্ত্র নিয়ে নতুন কম্পোজিশন, মানে সেল্টিক ফোক করেছিলাম, আইরিশ স্কটিশ সেই অনুপ্রেরণা থেকে। আর এমনি মৌলিক গান তো চলেইছে। এখন আমার যেটা পছন্দ হয় সেটা হচ্ছে যে আমি যে কম্পোজিশন, যে ধরনের কাজ করি, আমি নিজে যখন লিখি, সুর করে কম্পোজিশন করি, তখন একটু গান কবিতার সমন্বয়ে একটু দীর্ঘ কম্পোজিশন, যেখানে শুধুমাত্র 2 মিনিট বা 3 মিনিটের একটা গল্প বলে যাওয়া না, একটা দীর্ঘ গল্প আছে সেখানে, বা একটা চিত্রনাট্য আছে, এ ধরনের কাজগুলো আমি বেশি করি। যে ধারাটার নাম আমি দিয়েছি পুতুল গান, যারা শুনেছেন তারা অনেকটা জানেন যে আমি কি ধরনের কাজগুলো করি আর কি। আচ্ছা, নিজের শুনতে কোন ধরনের গান পছন্দ? শুনতেও তাই, শুনতেও এখন ধীর স্থির গান বেশি ভালো লাগে। আমি তো মৌসুমী ভৌমিকের ভীষণ অনুরাগী, মানে আমার বাংলা গানে আমার একমাত্র নারী বা অনুপ্রেরণা মৌসুমী ভৌমিক, তো তার গানের দর্শন ভীষণ আমাকে টানে। মৌসুমী ভৌমিক সবসময় আমার প্লেলিস্টে থাকে। আর এছাড়া যদি পাশ্চাত্য সঙ্গীত বলি বা বিশ্ব সঙ্গীত বলি, সেখানে অনেক অনেক নাম আছে, মানে একটু অগতানুগতিক নামই বেশি আছে, যারা ভীষণ নিরীক্ষাধর্মী কাজ করেন নারীরা। সেখানে রেজিনা স্পেক্টর আছেন, সেখানে অ্যামান্ডা পামার আছে, সিগুর রস আছে, স্টিভেন উইলসন আছে, মানে এই ধরনের কাজগুলো আমার অনেক বেশি শোনা হয়। আচ্ছা, তো একটু আগে বলছিলে যে আসলে নিজের ঘরেই যখন আরেকজন সঙ্গীতের মানুষ থাকে, সেটা আসলে কতটুকু হেল্পফুল? ভীষণ, মানে আমার কাজের গতি বিয়ের পরে মনে হয় 3 গুণ 4 গুণ বেড়েছে। কারণ আমরা যারা সঙ্গীত শিল্পী, তারা কিন্তু একটা গান তৈরি করতে গেলে একজন যথাযথ সঙ্গীত পরিচালকের সঙ্গে আমাদের মানে ঠিকঠাক মিলে যাওয়া রুচির জায়গাটা, তারপরে একটা স্টুডিও, মানে আমি যখন কাজ করতাম, অ্যালবাম যখন করতাম, তখন 1 মাসের জন্য স্টুডিও ভাড়া করে কিন্তু সেখানে আমি মানে শিফট ভাড়া করে সেখানে কিন্তু রেকর্ডিংয়ের কাজগুলো চলতো। এখন আর সেই ব্যাপারগুলো নেই, যেহেতু বাসাতে একেবারে পেশাদার রেকর্ডিং স্টুডিও আছে, স্টুডিও গানবাড়ি আমাদের স্টুডিওর নাম। সেখানে আমার যখন মন চাইছে, আমার যেমনি আগে খুব ইচ্ছা ছিল, আচ্ছা আমি আমার কণ্ঠটাকে যদি দেখতে পারতাম যে ঘুম থেকে ওঠার পরে আমার কণ্ঠটা কেমন শোনায়, হ্যাঁ, অথবা খুব ক্লান্ত অবস্থায় আমার কণ্ঠটা রেকর্ড করলে কেমন লাগে, এগুলোকে আমি বাইরে পাবো এই সুযোগটা। কিন্তু এখন নিজেদের স্টুডিও থাকবার কারণে আর রেজা মানে সঙ্গীত পরিচালক হওয়ার দরুন অনেক ধরনের নিরীক্ষাধর্মী কাজ আমরা করতে পারি। মানে অনেক সময় ইচ্ছা করে ভাঙা কণ্ঠ, যেটা মোটে গান গাওয়ার উপযোগী নয়, সে কণ্ঠটা রেকর্ড করে শুনবার চেষ্টা করি যে এটা দিয়ে কোন ধরনের গান করা যায়, এই ধরনের কণ্ঠ দিয়ে, ভাঙা কণ্ঠ দিয়ে কোন ধরনের গান মানে এটা গাওয়ার উপযুক্ত আর কি। কাজের গতি বেড়েছে অনেক। আচ্ছা, আমরা তো শুনলাম যে কোন কোন বিষয়ে আসলে হেল্প হয় একই ঘরে একই প্রফেশনে দুজন থাকলে। তো অনেকক্ষণ আসলে আমরা গান এবং প্রফেশন নিয়ে কথা বলেছি, এবার একটু ব্যক্তি তোমাকে নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক ফিরছি বিরতির পর। এমন ঘন বর্ষাজি, এমন ঘন বর্ষাজি। দর্শক ফিরলাম বিরতির পর। কথা হচ্ছিল পুতুলের সাথে। যাওয়ার আগে বলেছিলাম যে তোমাকে নিয়ে এবার একটু কথা বলতে চাই। নিজেকে যদি ডিফাইন করতে বলি কিভাবে করবে? কি হিসেবে? মানুষ হিসেবে না শিল্পী হিসেবে, নাকি সব মিলিয়ে? তোমার ইচ্ছা। আমার ধৈর্য অনেক, একদম ছোটবেলা থেকেই আমি খুব শান্ত প্রকৃতির, যে কোনো পরিস্থিতি খুব পর্যালোচনা করতে পছন্দ করি, মানে খুব দেখতাম, খুব পর্যবেক্ষণ করা, যেটা হয়তো ওইটুকু বয়সে খুব অস্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি করতাম। আমার বিশেষ বন্ধুও নেই, মানে খুব বন্ধু বান্ধব পরিবেষ্টিতভাবে বড় হয়েছে এমনও নয়। আমি ভীষণ পরিবার কেন্দ্রিক মানুষ, মানে পরিবার অন্তঃপ্রাণ। তারপরে যেহেতু আমি 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, আসলে ভাই বোনের মধ্যেই আমার ওই সবচেয়ে বন্ধুত্বের জায়গাটা তৈরি হয়েছে। আর আমি খুব নিজের ভিতরে থাকা মানুষ, মানে অনেকটা অন্তর্মুখী, এবং এই অন্তর্মুখিতাটা মনে হয় আমার লেখায় কাজ করে, সাহায্য করে। কারণ লিখতে গেলে 4-5টা পর্যবেক্ষণী দৃষ্টি নিয়ে দেখতেই হবে। খুব সাধারণ কিছুর ভিতরেও
দর্শনটা খুঁজে বের করার চেষ্টা করাটাই মনে হয় লেখকের কাজ। তো যার কারণে সেই জায়গাটা তৈরি হয়েছে আমার, মানে একদম স্কুল জীবন থেকেই। এই তো আমি খুব ইতিবাচক মানুষ, যে কোনো পরিস্থিতি খুব ইতিবাচকভাবে ব্যাখ্যা করতে ভালোবাসি। মানে সকলের চোখে বা যে ঘটনাটা বা যে মানুষটা হয়তো একরকম তারা রায় দিচ্ছেন, আমি একদম আমার মতন আলাদাভাবে চিন্তা করতে পারি, সেই জায়গাটা একটা আছে আর কি। সবচেয়ে পছন্দের কাজ কোনটা যখন আসলে অবসর সময় পাও? আমার কন্যার সঙ্গে সময় কাটানো, কারণ তার সঙ্গে সময় কাটাতে হলেও আমার অবসরটাই দরকার হয়। কাজের বাইরে যেটুকু সময় থাকি বাসায়, তখনও কাজই করা হয়, হয় বই পড়ছি অথবা স্টুডিওতে কোনো একটা কাজের ভিতরে আছি। তো তার সঙ্গে সময় কাটানোটা এখন আমার কাছে সবচেয়ে আনন্দের এবং মানে মূল্যবান, কারণ এই সময়টা চলে যাচ্ছে, ওর খুব দ্রুত সে বড় হয়ে যাচ্ছে এবং এই মানে এখন যেভাবে আমার ভিতরে আষ্টে থাকতে চায় সে, কিছু বছর পরে আমি চাইলেও আর সে থাকবে না। এটাই মানুষের ধর্ম, এটাই নিয়ম। তো এই কারণে এখন যতটা পারি তাকে সময় দিতে ইচ্ছা করে আর কি। আচ্ছা, তো এমন কোনো স্বপ্ন রয়ে গেছে যেটা আসলে এখনো পর্যন্ত পূরণ হয়নি? গান নিয়ে তো অনেক রকম স্বপ্ন আছে, সে স্বপ্ন থাকতেই হবে, প্রতিটা শিল্পীরই থাকে, কিন্তু জীবন নিয়ে আমার মনে হয় আর বেশি কিছু আমার চাওয়ার নেই। কারণ যেভাবে আছি, যেভাবে চলছি, তাতে আমি যদি কৃতজ্ঞতা না জানাই সৃষ্টিকর্তার কাছে, সেটা ভীষণ অন্যায় হয়। আর আমি মনে করি যে জীবনে ধৈর্য এবং কৃতজ্ঞতা এই দুটো খুব মানুষকে এগিয়ে দেয়। কারণ যা কিছু নেই সেটার জন্য ধৈর্য ধরা, আর যা কিছু আছে সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, এই দুটো থাকলে মানুষের জীবনটা অনেক ইতিবাচক হতে পারে, সেভাবেই দেখি আর কি। চমৎকার অনেকগুলো কথা শুনলাম, আমরা আসলে একদমই সময়ের শেষের দিকে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে তুমি বলতে পারো। দর্শকের জন্য ওই যে ইতিবাচকতার কথাই বলবো, যে ইতিবাচক একটা মনোভাব বা দৃষ্টিভঙ্গি যাদের আছে, তারা না জীবনে অনেক স্থিরভাবে চলতে পারে, শান্ত জীবনযাপন করতে পারে। আমরা যত বেশি নেতিবাচকতা নিজেদের ভিতরে মানে ঢুকিয়ে ফেলবো, তত অস্থিরতা কাজ করবে। কি দরকার, ছোট্ট একটা জীবন, আমরা একটু ইতিবাচক হওয়ার চর্চা করি। তো তোমাকে আমি এখনই বিদায় জানাচ্ছি না, কারণ আমরা একটা গান শুনতে যাব, তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে, কিন্তু এখনই কোথাও যাবেন না, যাবার আগে আমরা একটা গান শুনবো। একটা অপ্রকাশিত গান গাইছি, গানটা সামনে আসবে। রাজীব খান সুর করেছেন, মেটাল মেস ব্যান্ডের ভোকালিস্ট, খুব পছন্দের একটা গান গাইছি। এমন ঘন বর্ষাজি, এমন ঘন বর্ষাজি, গগন রয়েছে মেঘেছে, হঠাৎ চমকে ওঠে বিজলি, একলা বসে নির্জনে, একলা বসে নির্জনে। যাওয়ার আগে তোমার জন্য একটা উপহার আছে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.